তো আজকে আমরা চলে এসেছি ঠাকুরের জন্মস্থানে, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থানে। আর এই হচ্ছে সেই আম গাছ যেটা ঠাকুর নিজে হাতে রোপণ করেছিল, যে গাছটা হচ্ছে 168 বছরের পুরনো। এখান থেকে একটা জ্যোতি প্রকাশ হয়ে মাতা চন্দ্রামণি দেবীর গর্ভ সঞ্চার হয়ে ঠাকুরের জন্ম হয়। পাঠশালা যেমন দেখছেন আজও ঠিক তেমনই আছে। আর এটা হচ্ছে নতুন মায়ের বাড়ি করা হয়েছে, এই যে রামকৃষ্ণ মঠ যাত্রী নিবাসে। এখানে খোলামেলা আছে রুমটা, সোফা রয়েছে, আয়না দেওয়া রয়েছে। 1000 টাকায় 5 জন থাকতে পারে, আর 500 টাকায় 3 জন থাকতে পারে, ঠিক আছে। আর মন্দিরটা এটা 51 ফিটের একটা পিঠ আছে। এই পুকুরটাই হচ্ছে কামার পুকুর, অরিজিনাল কামার পুকুর। আঁচল দিয়ে বোঝাচ্ছেন, ওই দেখুন ঠাকুরের মাথার উপর দিয়ে জ্যোতি বেরোচ্ছে। পুকুরের সঙ্গে যখন সারদা মায়ের বিয়ে হয় না, তখন ঠাকুরের বয়স ছিল 25 বছর, আর মায়ের বয়স ছিল তখন 6 বছর। আবার চলে গেলে বেরিয়ে আসতেন। এটা 3 তলা মন্দির। আপনারা ছাদে দাঁড়িয়ে আছেন, আন্ডারগ্রাউন্ডে 1 তলা, মাঝে 1 তলা। এটাই ঠাকুরের হাতের লেখা। তুমি করেছিলে একটু আগে না? আমি এখন এখানকার বিখ্যাত জিনিস নিচ্ছি, সাদা বসে। জয়রামবাটিতে বিখ্যাত হচ্ছে চপ আর মুড়ি। তো এখানে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি ঠাকুরের জন্মস্থানে, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থানে, আর কামারপুকুরে। আর কামারপুকুর আর জয়রামবাটি সম্পর্কে সমস্ত তথ্য দেবো তোমাদেরকে। আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি স্থান দেখব, ঠাকুরের সমস্ত ছেলেবেলাটার তুলে ধরবো, যে যেখানে যেখানে ছিল, কি কি হয়েছে না হয়েছে, সমস্ত তথ্য দেবো। আর তার সাথে বলবো যে এখানে কী করে আসতে হবে। এখানে আসতে গেলে তোমাদেরকে প্রথমে হাওড়া থেকে ট্রেন ধরতে হবে। আর হাওড়া ট্রেনের টাইম টেবিলটা তোমাদেরকে দেখিয়ে দিই। হাওড়া থেকে গোঘাট স্টেশনে নামতে হবে। হাওড়া থেকে হচ্ছে 4:22 আছে, 7:25 আছে। তো 4:25 ট্রেনটা ধরলে আমি মনে হয় বেটার হবে, 10টার মধ্যে এখানে পৌঁছে যাবে। আর গোঘাট ওখান থেকে স্টেশন থেকে তোমরা টোটো পেয়ে যাবে, টোটো, তারপরে মারুতি কার আছে। একদম বলবে কামারপুকুরে ঠাকুরের স্থানে যাবো, একদম ওরা এখানে নিয়ে চলে আসবে। তো 11:30টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, তোমরা চেষ্টা করবে তার আগে আসার। তাহলে তোমরা এখান থেকে কুপনটাও নিয়ে নিতে পারবে আর ভালো করে ঘুরে দেখতে পারবে। তাহলে চলো এবার ঘুরে দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে মন্দির খোলার টাইম আর বন্ধের টাইম। এপ্রিল টু সেপ্টেম্বরে 6টা থেকে 11:30, আর 4টা থেকে 9টা। আর অক্টোবর টু মার্চ মানে শীতকালের সময় 6:30 থেকে 11:30, 3:30 থেকে 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো এই টাইমের মধ্যেই তোমরা আসার চেষ্টা করবে, কেননা এই টাইমের পরে কিন্তু বন্ধ হয়ে যাবে, তোমরা দর্শন করতে পারবে না। এটা হচ্ছে মেন গেট। মেন গেট থেকে ঢুকেই তোমরা যদি বাঁদিকে যাও, সেখানেই হচ্ছে রামকৃষ্ণদেবের মন্দিরটা, যেখানে ঠাকুর ছেলেবেলা সব কাটিয়েছে। এবং এই দিকটাতে মানে ডান দিকটাতেই হচ্ছে অফিস ঘর, যেখানে তোমরা কুপনের, ভোগের কুপন, তারপরে তোমরা থাকা ব্যবস্থা সমস্ত কিছু তোমরা এইখানেই তোমাদেরকে, এই অফিস ঘরেই তোমাদেরকে যোগাযোগ করতে হবে। ওই অফিস ঘর থেকে হচ্ছে কুপন দেওয়া হয়। আর এখানে কুপনে কোনো টাকা লাগে না, মানে আপনার খুশি মতো যেটা ইচ্ছা সেটা দিলেই হবে। কিন্তু 9টা থেকে 10:30 অবধি কুপনটা দেওয়া হয়। যেহেতু এখন প্রায় 11:30 বেজে গেছে, তাই এত লাইন পড়েছে, কিন্তু তাও বলছে যে এখন আর দেওয়া হবে না, মানে শেষ হয়ে গেছে কুপন, আর দেওয়া হবে না। তো চেষ্টা করবে তোমরা 10:30টার মধ্যে এসে কুপনটাকে সংগ্রহ করো, যদি ভোগ খেতে হয় তাহলে। আর এই হচ্ছে রঘুনাথের মন্দির, যেটা হচ্ছে ঠাকুরদের কুলদেবতা, যেটা হচ্ছে যখন দেবগ্রাম থেকে ঠাকুরের বাবা যখন এখানে কামারপুকুরে চলে এসেছিল, তখন শুধুমাত্র এই কুলদেবতাকেই নিয়ে এসেছিল, নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেছিল। আর এইখান থেকেই পরবর্তীকালে এখান থেকে একটা জ্যোতি প্রকাশ হয়ে মাতা চন্দ্রামণি দেবীর গর্ভ সঞ্চার হয়ে ঠাকুরের জন্ম হয়। এই যে ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে, একটুখানি এই যে ঠাকুরের মূর্তি।
আর এই হচ্ছে সেই আম গাছ যেটা ঠাকুর নিজে হাতে রোপণ করেছিল, যে গাছটা হচ্ছে 168 বছরে পুরনো। ওটাই হচ্ছে মেন মন্দির। হ্যাঁ, এটা তো মেন মন্দির। তোমাদেরকে ঠাকুরের মূর্তিটাও দেখিয়েছি, খুব সুন্দর। এই হচ্ছে হালদার পুকুর, যেখানে ঠাকুর ছেলেবেলায় বন্ধুদের সাথে আসতেন এবং অনেক স্মৃতি জড়ানো রয়েছে এখানে তার ছেলেবেলার। আর এটা ঠিক হচ্ছে রামকৃষ্ণ মঠের যে সামনে যে গেটটা, সেই গেটের একদম অপোজিটেই। এই গেটটার অপোজিটেই। তো তোমরা ওখান থেকেও টোটো ঠিক করতে পারো, মানে স্টেশন থেকেও টোটো ঠিক করতে পারো, আবার কামারপুকুরে এসে রামকৃষ্ণ মঠের সামনে এসে টোটো ঠিক করতে পারো। আমরা দাদাকে ঠিক করেছি। তো দাদা কটা স্পট ঘোরাবেন টোটাল? এখানে আছে লোকালের মধ্যে 12টা স্পট আছে, আর যদি টোটাল স্পট ঘুরতে চান 18টা স্পট আছে। আচ্ছা, 12টা স্পটে 12টা স্পটে 100 টাকা নিই আমরা, আর 18টা স্পট ঘুরতে গেলে 500 টাকা পড়বে। 500 টাকা পড়বে, তাই তো? পুরো একটা টোটো, মানে পুরো একটা টোটো, মানে টোটাল 5 জন, তাই তো? আচ্ছা, আর আপনার তাহলে একটু ফোন নাম্বারটা বলে দিন। 76 76 99 99 84 84 65 65 78। 78। তো নাম কি আছে আপনার? আমার নাম হচ্ছে ঘণ্টেশ্বর। ঘণ্টেশ্বর। দাদার নাম হচ্ছে ঘণ্টেশ্বর। আর তোমরা যদি টোটো বুক করতে চাও তাহলে দাদাকে ফোন করলেই হয়ে যাবে, দাদা ওখানে চলে আসবে, তোমরা টোটো বুক করে নিতে পারো। তো টোটাল 18টা স্পট হলে, মানে যদি তোমরা 1.5 গ্রাম যাও, যেটা রামকৃষ্ণ ঠাকুরের যেটা মেন জায়গা ছিল, তো সেইখানে যদি যাও সেখানে হচ্ছে তোমার 500 টাকা লাগবে। আর যদি 16টা স্পট যাও তাহলে তোমার লাগবে যে 300 টাকা। আর যদি তোমরা লোকাল সাইট সিন করো, মানে 12টা স্পটের করো, তাহলে তোমাদের লাগবে 100 টাকা। তো তোমরা এই টোটো বুক করতে পারো, বা এখানে এসে অনেক টোটো পেয়ে যাবে তোমরা, সেখান থেকে তোমরা বুক করে নিতে পারো। এটা হচ্ছে সীতানাথ পাইনের বাড়ি, পাইন কুটির। এটা 250 বছরের বাড়ি। এই বাড়িতে ঠাকুর আসতেন বাল্যকালে রামায়ণ গীতা পড়তে। এই সীতানাথের বংশধর এখনও থাকেন, যেহেতু ঠাকুর এই বাড়িতে রামায়ণ গীতা পড়েছেন, পদধূলি আছে বলে বাড়িটাকে স্মৃতি হিসেবে ওনারা রেখে দিয়েছেন, ভাঙেন না। পিছনে বাড়িটা নতুন করে ওনারা বসবাস করছেন। এখানে ঠাকুর প্রতি বছর শিবরাত্রিতে যাত্রা করাতেন। তো যে ওটা শিবের রোল নেবে, এক বছর তার শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বলছে যাত্রা আর হবে না। তখন মেয়েরা বলছে শিবরাত্রি যদি যাত্রা না হয় আমরা রাত জাগবো কি করে? তখন সবাই মিলে বললো রোলটা গদাইকে দেওয়া হোক। ছবিটা দেখবেন চলুন। ঠাকুর যখনই রোল নিয়ে মঞ্চে উঠেছিলেন, কিছুক্ষণের জন্য শিব ঠাকুরের উপরে ভর হয়েছিল, সেই জায়গা হচ্ছে এটা। আর এই জায়গাটা ভেঙে পড়ে আছে। এখানটা ওনাদেরই একটা বিষ্ণু মন্দির ছিল, বিষ্ণু মন্দিরটা এখন ভেঙে আছে, তার ছবিটাও দেয়ালে দেওয়া আছে। চলুন এবার ওখানটা চলুন, দেখবেন চলুন নাট্যমঞ্চটা। ওই দেখুন, ওই যে ঠাকুর ভাব সমাধি হয়েছে, ওই যে জায়গাটা দেখছেন, ওই যে ঠাকুর জ্ঞান হয়ে গেছিল প্রথমবার, এই তৃতীয়বার। হ্যাঁ। এই যে শিব মন্দিরটা আপনার, আর ওই জায়গাটা পড়ে আছে, ভাঙা জায়গাটা বললাম বিষ্ণু মন্দির ছিল, ওই যে মন্দিরটা, এই যে মন্দিরটা ওই জায়গায় ছিল, ভেঙে গেছে। আর একটা আশ্চর্য জিনিস দেখুন, সেটা হচ্ছে বাংলায় লেখা ঘড়ি, যেটা খুব কম দেখতে পাবেন। প্রণাম করি। ধর্মদাস লাহা জমিদার, উনি ঠাকুরের বাবাকে আশ্রয় দিয়েছিলেন, উনি ছিলেন ধর্মদাস লাহা এখানকার জমিদার। আর ওনারই মেয়ে যে প্রসন্নময়ী দেবী, ঠাকুরকে কোলে নিয়ে বসে আছেন, ঠাকুরকে ছেলের মতন ভালোবাসতেন, গোপাল গোপাল করে ডাকতেন। ওনার গয়না নিয়ে ঠাকুরের সঙ্গে সারদা মাকে সাজিয়ে গুজিয়ে বিয়ে করে নিয়ে আসা হয়েছিল। আর ওইটা হচ্ছে ঠাকুর গয়া গেছিলেন, গয়া যেয়ে ওই যে মলা বদল করছেন, বন্ধু পাঠিয়েছিলেন, দিয়ে এখানে শয়লা পুজো করেছিলেন। আর এটা হচ্ছে ঠাকুরের পাঠশালা। এই পাঠশালায় যেমন ঠাকুরের মা বাবা বাল্যকালে এখানে পড়তে পাঠাতেন, এখানে ঠাকুরকে যোগ করতে বললে ঠাকুর যোগ করতেন। আর যখন বলতো বিয়োগ করতে, ঠাকুর বলতেন দারশালা, তোর পাঠশালায় কাল থেকে আমি আর আসবো না, তোদের মতো চালকলা বিদ্যা শিখতে আসিনি, আমি যোগে আছি, বিয়োগে নাই। যোগ মানে হচ্ছে ভক্তের সঙ্গে যোগাযোগ, সবার সঙ্গে মিলন। আর বিয়োগ মানেতে বিচ্ছেদ, বাদ, কাটাকাটি, ছিন্ন ভিন্ন। আমি সবার সঙ্গে যোগাযোগ করতে এসেছি, বিয়োগ করতে আসিনি। বিয়োগের দিনে মাস্টারমশাই বকতো, ঠাকুর যে বিষ্ণু মন্দিরে কালী মায়ের ছবি আঁকতেন, ধ্যান করতেন, গান করতেন, ওনার মনে যা তৈরি তাই করতেন। এই পাঠশালা যেমন দেখছেন আজও ঠিক তেমনই আছে। ঠাকুরের আমলে এটা খড়ের ছাউনি ছিল, সেটা টিন দেওয়া হয়েছে, আর নিচেটা সিমেন্ট করা হয়েছে। বাকি এই 56টা খুঁটি যেমন কি তেমনই আছে। ঠাকুরের কত আম ফাম ঝড় হলো, কত বিল্ডিং উড়ে গেল, ঠাকুরের পাঠশালা লড়েও না, চড়েও না।
হচ্ছে জমিদারদের দুর্গা মন্দির। এখানে ঠাকুরের বাবা পুজো করতেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। এখানে ঠাকুর রামকৃষ্ণদেব দুর্গা মাকে স্বইচ্ছায় চক্ষু দান করেছিলেন। এই লাহাবাবু জমিদার ফ্যামিলি এখনো এখানে 500 জন মেম্বার আছেন। ওনারা প্রতি বছরই এখানে দুর্গা পুজো করান। যতদিন দুর্গা পুজো হয় এখনো মহালয়ের দিন থেকে এখানে 10 দিন যাত্রা হয়। দুর্গা পুজো শেষ হয়ে গেল, মূর্তি বিসর্জন হয়ে যায়। ওই যে কাঠামো দেখছেন, কাঠামোটা ওনারা নিয়ে এসে রেখে দেন। পরের বছর প্রতিমা করে দুর্গা পুজো হবে। এটা ওনাদের পরম্পরা ঠাকুরের আমল থেকে হয়ে আসছে। এমনি মায়ের ছবি উপরে আছে পার্মানেন্টলি দেখতে পাবেন। ওটা একটু ব্যাকে আসুন দিদি। হ্যাঁ ওই তো ওইও পেছনে হ্যাঁ। আর ওটা হচ্ছে ওনাদেরই রাসমঞ্চ। রাস পূর্ণিমায় মেলা হয়। মেলার সময় ঠাকুর ওই ভিতরে অনেক ঠাকুর আছে, তখন ঠাকুরগুলো সাজানো হয়। ওইটা এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে লাহাবাবু জমিদারদের বিষ্ণু মন্দির। এই মন্দির যে দেখছেন, এটা আজকের মন্দির নয়, এটা ঠাকুরের জন্মের আগের মন্দির। এটা বর্গী মা আঠার আমলের মন্দির। একেবারে বর্গীরা যখন এখানে হামলা করতো, এই লাহাবাবুরা গয়নাগাটি মূল্যবান জিনিস নিয়ে সবাই আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে পড়তেন। আবার চলে গেলে বেরিয়ে আসতেন। এটা 3 তলা মন্দির। আপনারা ছাদে দাঁড়িয়ে আছেন, আন্ডারগ্রাউন্ডে 1 তলা, মাঝে 1 তলা, আর উপরটা এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা এই দেখুন 3 তলাটা, ওই উপরে 3 তলাটা। ও উপরে একটা আছে। হ্যাঁ আপনারা ছাদে দাঁড়িয়ে আছেন, আন্ডারগ্রাউন্ডে 1 তলা, মাঝে 1 তলা, উপরে 1 তলা। হ্ঁ, ঢুকতে দেয় না কাবু। আর এটা হচ্ছে দেড়ে গ্রামের ঘটনা। ঠাকুরের বাবা যখন তাড়িয়ে দিয়েছিল বললাম না, ওই যে রঘুবীর তো মাথায় করে নিয়ে আসছেন। এটা গ্রামের দেড়ে গ্রামটা আসার সিনটা। এটা ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, এটা ঠাকুরের মা চন্দ্রামণি দেবী, এটা ঠাকুরের দাদা রামকুমার চট্টোপাধ্যায়, এটা ঠাকুরের দিদি কাত্তায়নী। ইনাদের জন্ম দেড়ে গ্রামই হয়েছে। আর ইনি হচ্ছেন শুক্লাল গোস্বামী, ঠাকুরের বাবার বন্ধু ছিলেন। যখন গ্রাম ছেড়ে আসেন ঠাকুরের বাবা, প্রথম বন্ধুর কাছে উঠেন, বন্ধুই আশ্রয় দেয়। বন্ধু পরে নিয়ে যায় যে ধর্মদাস লাহার কাছে, যেটা মেন মন্দির আপনারা দেখেছেন, ওটাই ছিল লাহাবাবুদের জমিদারি বাড়ি। ওখানে ঠাকুরের বাবাকে আশ্রয় দেয়, তারপর ঠাকুরের এখানে জন্ম হয়। বাকি ঠাকুরের দাদা দিদির জন্ম সব দেড়ে গ্রামে হয়েছিল। আর এটা ঠাকুরের জন্ম হচ্ছে ঢেকি সালে 19 সালে, ওটা দেখাচ্ছে, মানে বুঝাচ্ছে মন্দিরের ভিতরে জন্মটা হয়েছে, বুঝাচ্ছে আর কি। যেটা মেন মন্দির আপনারা দেখেছেন, ওটা ঢেকি সাল ছিল। ঢেকি সালের উপরেই মন্দিরটা এখন করা হয়েছে। এই ঢেকি সালের উপরে জন্ম হচ্ছে, ওটা দেখাচ্ছে। আর এটা ঠাকুর সাধুদিকে বিরাট ভালোবাসতেন, সেবা করতেন, জল এনে দেওয়া, রান্না করার সামগ্রী এনে দেওয়া করতেন। এটা ঠাকুরের সঙ্গে সারদা মায়ের বিয়ে হচ্ছে। এটা হচ্ছে লাহাবাবুদের গহনা ফেরত। এই লাহাবাবুদের গহনা ফেরতের ঘটনা হচ্ছে, ঠাকুরের সঙ্গে যখন সারদা মায়ের বিয়ে হয় না, তখন ঠাকুরের বয়স ছিল 25 বছর, আর মায়ের বয়স ছিল তখন 6 বছর। তখনকার দিনে নিয়ম ছিল, ছেলেদের ঘর থেকে গয়নাগাটি নিয়ে কনেকে সাজিয়ে গুজিয়ে বিয়ে করে আনতে হবে। এক কথায় ছেলেদিকে পণ দিয়ে বিয়ে করে আনতে হবে। এখন যেমন মেয়েদিকে পণ দিতে হয়, তখন ছেলেদিকে পণ দিতে হতো। ঠাকুরের বাবার তো সেই সামর্থ্য থাকে না, গরিব মানুষ ছিলেন। লাহাবাবুর বাল্যবিধবা মেয়ে ছিল প্রসন্নময়ী দেবী, ঠাকুরকে ছেলের মতন ভালোবাসতেন। উনি গয়না দিয়েছিলেন ঠাকুর মাকে, সারদা মাকে সাজাবার জন্য। সাজিয়ে গুজিয়ে যে বিয়ে করে নিয়ে এসছেন, যখন বিয়ে থা হয়ে গেছে, লাহাবাবুরা বলছে গদাই বিয়ে হয়ে গেল, গয়নাগুলো ফেরত দাও। ঠাকুর যথারীতি গয়না খুলতে গেছেন, মা কিছুতেই গয়না খুলতে দেবেন না। কেন, মায়ের বয়স 6 বছর, মা বাচ্চা ছিলেন। উনি বলেছিলেন আমাকে পড়েছে, আমারই গয়না। ঠাকুরের মা বলছে দেখ গদাই, লোকের গয়না তোকে আজ হলো ফেরত দিতে হবে, কাল হলো ফেরত দিতে হবে, খুলে ফেরত দিতে। বলছে খোলা তো দূরে, কোথাও তো হাত দিতে দিচ্ছে না, খুলবো কী করে? ঠাকুরের মা তখন বলছে তোকে একটা উপায় বলি শোন। বলছে কি? যখন সারু ঘুমিয়ে যাবে, তখন মাকে সবাই সারু সারু বলে ডাকতো। সারু ঘুমিয়ে যাবে, গয়নাগুলো খুলে নিবি। ওই যে মা ঘুমাচ্ছেন, ঠাকুর গয়নাগুলো খুলে ফেরত দিয়েছেন। মা উঠে দেখছেন গয়না নেই, মা আবার কাঁদছেন। ঠাকুর তখন বলছে তো কান্নাকাটি করছো কেন, কী হলো? বলছে আমার যা গয়না ছিল সব চুরি হয়ে গেছে। ঠাকুর তখন হাসতে হাসতে বলেছিলেন গয়না তোমার কী হবে, আমি তো তোমার গয়না, আমি তোমাকে পরে অনেক গয়না বানিয়ে দেবে। ঠাকুরের মাও বলেছিল বৌমা তুমি কেঁদো না, আমার গদাই তোমাকে এর চেয়ে বেশি গয়না বানিয়ে দিবে। ঠাকুর মাকে শান্ত করার জন্য ফুলের গয়না পরিয়ে দিয়ে শান্ত করেছিলেন। পরে ঠাকুর মাকে একজোড়া বালা বানিয়ে দিয়েছিলেন। ওই বালা দেখেছিলেন ঠাকুর সীতা মায়ের হাতে। ঠাকুরই বলেছিলেন সীতা মাও যা শারদাও তাই, একই জিনিস। ওই বালা মাকে পরিয়ে দিয়ে বলেছিলেন এটা যে পরাচ্ছি তোমাকে, এটা তুমি আর জীবনে খুলবে না। ঠাকুর যখন দেহ রাখলেন, মা গেছিল কাশীপুরে উদ্যান বাটিতে বালাটা খুলে ফেলে দিতে। ঠাকুর আবার এসে মাকে দেখা দিয়েছিল যে তোমাকে আমি পরাবার সময় বালা খুলতে বারণ করেছিলাম, এটাই বললাম বিষয় আমার, এটাই আমার সম্পত্তি। কেন ঠাকুর তো লোভী থাকেন না, অনেক কষ্ট করে বালা জোড়াটা মাকে বানিয়ে দিয়েছিলেন, তো তুমি খুলে ফেলছো কেন? মা তখন বলছে বারে আপনি তো আমাকে ছেড়ে চলে এলেন, আমি আর বালা পরে কাকে দেখাবো? ঠাকুর তখন বলেছিলেন আমি কি মারা গেছি? আমি তো মারা যাইনি, আমি শুধু ঘর বদলেছি, এই ঘর থেকে ওই ঘর গেছি। এই বালা তুমি জীবনে খুলবে না। সেই থেকে আজও দেখবেন সারদা মায়াতে সারদা বালা আছে, আর মা লাল পেড়ে শাড়ি পরে থাকেন। ঠাকুরই বলে গেছেন কোনো দিন তুমি বিধবা ড্রেসে থাকবে না, শাড়ি বালাটা কোনো দিন খুলবে না। আজও দেখবেন সারদা মায়াতে বালা আছে। আর এইসব ঠাকুরগুলো এই লাহাবাবু ফ্যামিলি 500 জন মেম্বার আছেন। প্রতি বছর ওনারা রাস পূর্ণিমায় এখানে মেলা বসান। মেলার সময় ঠাকুরগুলো সাজানো হয়। ওই যে উনুন দেখছেন, ওটা তৈরি করে বিলি করা হয়।
বিষ্ণু এই যেখানে বোঝাতে কালী মায়ের ছবি আছে, এটা 3 তলা মন্দির, এটা বিষ্ণু মন্দির। আন্ডারগ্রাউন্ডে 1 তলা, মাঝে 1 তলা, উপরে 1 তলা। ওই যে আন্ডারগ্রাউন্ড যাওয়ার রাস্তা আছে, দেখে নিন আপনারা কোনটা দিয়ে লেখা আছে। দেখুন নিচের ঘর, নিচের ঘর লেখা আছে, ডান দিকে লক্ষ্য করুন লেখা আছে উপরে ঘর। নিচের আন্ডারগ্রাউন্ড রয়েছে। ওদিকে উপরে ঘর লেখা আছে। এই গোপেশ্বর শিব মন্দিরের ঘটনা হচ্ছে, ঠাকুর যখন ছোটবেলায় চারদিকে ঘুরে বেড়াতেন, মা মা করে কাঁদতেন। গ্রামের লোক বলেছিল ঠাকুর খেপে গেছে, পাগল হয়ে গেছে। তখন ঠাকুরের মা পিছনে কামার পুকুর আছে, আমি নিয়ে যাবো আপনাদিকে, চান টান করে এখানে 3 দিন ধরে চন্দ্রমণি দেবী ধন্যা দিয়েছিলেন যে আমার ছেলেকে সবাই খেপা পাল বলছে, তুমি ভালো করে দাও। ওই শিব ঠাকুর তোর মন্দির থেকে দৈব বাণী বেরিয়েছিল যে তোমার ছেলে খেপাও না, আর তোমার ছেলেকে আমি ভালো করতে পারবো না, চলে যাও। বুড়ো শিবের মন্দির, এখানে একটা বুড়ো শিব বলে জায়গা আছে, একটা গুহার মধ্যে আছে শিবলিঙ্গ। ওই শিবলিঙ্গর মহত্ব হচ্ছে যখন চৈত্র মাসে গাজন হয়, ওই শিবলিঙ্গটা গোয়া দিন অটোমেটিক 4-5 ইঞ্চি উপরে উঠে যায়। যতদিন গাজন হবে ততদিন উপরে থাকবে, গাজন শেষ হয়ে যাবে ও নিজেই আস্তে আস্তে নেমে যাবে। তখন ঠাকুরের মা ওখানে যে ধন্যা দিয়েছিলেন, ওই শিব ঠাকুর স্বপ্ন দিয়ে বলেছিল তোমার ছেলে খেপাও নয় আর পাগলও নয়, ও মা ভবতারিণী পাওয়ার জন্য এরকম হয়ে গেছে। আর এর পিছনে যে মন্দিরটা দেখছেন, এটা ছিল ধ্যান কক্ষ। এখানে বড় বড় ঋষি মন্দিরে বলছে ধ্যান কক্ষ। দক্ষিণেশ্বরে যে মা ভবতারিণী আছেন, এটা রংটা হচ্ছে কালো, এটা রংটা হচ্ছে শ্যামা, কৃষ্ণ কালী। এটা হচ্ছে রাধাচরণ দাসের ঠাকুর বাড়ি। ওই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, ওই বাচ্চাটা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ দেব। একটু সাইড দিন, ওনাদেরকে দেখতে দিন। ওই বাচ্চাটা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ দেব, আর যিনি কোলে নিয়ে বসে আছেন উনি হচ্ছেন ধনিকা মান্নি। এই ধনিকা মান্নি ঠাকুরের জন্মের আগে ওনার একটা মাটির বাড়ি ছিল, এখন একটা পাকার মন্দির হয়ে গেছে। ঠাকুরের যখন মেন মন্দিরের ভিতরে জন্ম হয় না, মেন মন্দিরের ভিতরে একটা ঢেকি শাল ছিল, একটা উনুন শাল ছিল। ঠাকুর জন্ম নিয়ে উনুনের মধ্যে ছাইপাশ মেখে পড়েছিলেন। তখন গোটা কামার পুকুরের লোক ছেলে ছেলে করে পাগল হয়ে এলো, ছেলে আর কেউ খুঁজে পায়নি। তখন এই ধনী মা শুনতে পেয়ে এখান থেকে প্রদীপ জেলে খুঁজতে যেয়ে দেখছেন ছেলেটা জন্ম নিয়ে গেল কোথায়। খুঁজতে পেরেছেন উনিও, খুঁজতে যেয়ে দেখছেন ঠাকুর উনুনের মধ্যে ছাইপাশ মেখে পড়ে আছেন। উনি যে প্রথম পরিষ্কার পরিচ্ছন্ন করে কোলে তুলে যখন ছাইপাশগুলো আঁচল দিয়ে মুছাচ্ছিলেন, ওই দেখুন ঠাকুরের মাথার উপর দিয়ে জ্যোতি বেরোচ্ছে। উনি তখন বলেছিলেন এই ছেলেতে গা দিয়ে জ্যোতি বেরোচ্ছে, ছেলে তো কোনো সাধারণ ছেলে নয়। ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে কোলে তুলেছিলেন বলে সেই থেকে উনি হয়েছিলেন দাইমা। ঠাকুর এখানে আসতেন, খেলা করতেন, মা মা করে ওনার খুব শ্রদ্ধা করতেন। উনিও ঠাকুরকে ছেলের মতনই ভালোবাসতেন। ঠাকুর যত আস্তে আস্তে বড় হতে লাগলেন, ঠাকুরের দাদা বলছে গদাই দেখতে দেখতে বড় হয়ে গেল, ওর তো পইতে দিতে হবে, তাহলে একটা ভিক্ষে মা খুঁজতে হবে। ঠাকুরই তখন বলেছিলেন ভিক্ষে মা কাউ খোঁজার দরকার নেই, ওই ধনী মা আছে কেন, উনি আমাকে লালন পালন করে বড় করেছেন, মানুষ করেছেন, আমি ওনার হাতেই ভিক্ষে নেবো। ঠাকুরের দাদা বলছে না, এনারা হচ্ছে শূদ্র জাত কামারদের, আমরা হচ্ছি ব্রাহ্মণ, তোকে পৈতের সময় ভিক্ষে নিতে গেলে প্রথম ভিক্ষে ব্রাহ্মণের মেয়ে হাতে নিতে হবে। ঠাকুরই বলেছিলেন দেখো দাদা, মায়েদের না কোনো জাত হয় না, মা তো মা, মায়ের আবার কিসের জাত, তোমরা যদি আমাকে পৈতে দিবে মনে করেছো, আমি প্রথম ভিক্ষে ওনার হাতে নেবো, নাহলে পৈতেই নেবো না। সেই দিকে উনি পৈতের সময় ভিক্ষে দিয়েছিলেন বলে দাইমা থেকে ভিক্ষে মা ছিলেন। আর এই পুরো পাহাড় হচ্ছে ধনী মায়েরই বংশধরদের পাড়া, এটা কর্মকার পাড়া। এই ধনী মা যে আপনারা দেখছেন উনি কোনো সাধারণ মেয়ে নন, উনি হচ্ছেন অষ্টসখীর একটা সখী। আর ঠাকুর তো স্বয়ং নারায়ণ, যেমন রানী রাসমণি অষ্টসখী এক সখী, ইনি হচ্ছেন এক সখীর এক সখী। এই পুকুরটাই হচ্ছে কামার পুকুর, এই অরিজিনাল কামার পুকুর এটাই। এই যে কামার পুকুর, এই পুকুরের নামই গ্রামের নাম। শাঁকারির ভিটে, শাঁকারি ছিল, শাঁকা বিক্রি করতো, সারদা মাকে শাঁকা পড়েছিল, তারই ভিটে এটা। এর কেউ বংশধর নাই বলে জায়গাটা রামকৃষ্ণ মঠ নিয়ে এখন এটা গদাধর বিদ্যা মন্দির এবং গেস্ট হাউস করেছে। এরপরে আমরা যাচ্ছি এখান থেকে 5 কিলোমিটার দূর আনুর বিশালাক্ষী মায়ের মন্দির। আচ্ছা, ঠাকুরের এখানে দ্বিতীয়বার ভাব সমাধি। আচ্ছা, বিশালাক্ষী মায়ের মন্দিরটা, যেটা 51 ফিটের একটা পিঠ আছে কামরূপ কামাখ্যায়, সেই আকারের মন্দিরটা এখানে বানানো হয়েছে। এটা একটা 51 ফিটের পিঠই বলতে পারেন আপনি। ওখানকার যে সাধক ছিল সে বলেছিল সবাই তার কামরূপ কামাখ্যা যেতে পারবেন, 51 ফিটের একটা পিঠ, ওই আকারের মন্দিরটা বানানো হোক, সবাই এটাও একটা 51 ফিটের পিঠই বানাবে। এখানে ঠাকুরের দ্বিতীয়বার ভাব সমাধি হয়েছিল। ওই যে ইয়েটা দেখছেন, এটা মায়ের জনি যে পড়েছে কামরূপ কামাখ্যা না, সেই আকারের মন্দিরটা করা হয়েছে, জনি আকারের মন্দিরটা করা হয়েছে।
তো এখানে দ্বিতীয়বার ঠাকুরের ভাব সমাধি হয়েছিল। প্রথমবার হয়েছিল যে এখানে আমাদের গাড়ি পার্কিং আছে, পার্কিং জোনটা তোমাদেরকে পরে দেখাবো কোথায় গাড়ি পার্কিং করতে হয়, সেখানে হচ্ছিল প্রথমবার। আর এটা হচ্ছে দ্বিতীয়বার, আর তৃতীয়বার তো তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে এই যেখানে থাকার জায়গা রয়েছে সেই জায়গাটায়, এই যে রামকৃষ্ণ মঠ যাত্রী নিবাসে। এখানে তোমরা বুক করতে পারো, বুক করে নিতে পারো। বুক করার জন্য তোমাদের অফিসের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট করে তোমাদের 3 মাস আগে থেকে কন্ট্যাক্ট করে তোমাদের বুক করতে লাগবে। তোমাদের এটা বুক করতে গেলে তোমাদেরকে মেল করতে লাগবে। এদের মেলটা আর ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিন্তু তোমাদেরকে বললাম যেটা 3 মাস আগে থেকে বুক করতে লাগবে, নাহলে তোমরা এখানে কোনো ঘর বুকিং পাবে না। তো প্রথমে মেল করে রাখবে, মেল করার পর ওরা 5 থেকে 7 দিনের মধ্যে সেটা রিপ্লাই করবে, যে মানে বুকিংটা কনফার্ম করবে যে ঘর আছে কি সেই ডেটটাতে। তো সমস্ত কিছু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা একটু চেক করে নিও। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ, আর এখান থেকে একটুখানি এগিয়ে এসেই তোমরা গাড়ি পার্কিং, যদি গাড়ি নিয়ে আসো তাহলে এখানে পার্কিং করতে পারবে, পার্কিংয়ে কোনো চার্জেস লাগে না। আর এইদিকে হচ্ছে সমস্ত, তোমরা যদি ভোগ খাও তো ঠিক আছে, যদি ভোগের বাই চান্স ধরো লেট হয়ে গেল তো তখন কি করবে, তখন তোমরা এখানে প্রচুর হোটেল আছে, তোমরা এই হোটেলে তোমরা খেতে পারো। তো আমরা ভোগের কুপন পাইনি, লেট হয়ে গেছিলো আমাদের, তো আমরা হোটেলেই খাবো। এখানে প্রচুর হোটেল রয়েছে, খাবার হোটেল রয়েছে, প্লাস তোমাদের থাকারও হোটেল আছে। এই দেখো একদম কাছেই, মঠের কাছেই থাকারও হোটেল রয়েছে। আমরা চলে এসেছি রিল্যাক্স লজে, একদম মঠ থেকে 2 মিনিটের জাস্ট হাঁটা, একদম কাছেই। তো এখানের দাদা একটা রুম দেখাবে, তো চলো রুমটা আগে দেখি, তারপরে তার ভাড়াগুলো জানবো। এটা হচ্ছে পার্কিং এরিয়া, তোমরা গাড়ি করে আসলে এখানেও পার্ক করতে পারবে। আর এখানে হচ্ছে ডাইনিং হল, মানে এখানে খাবার দাবারের সমস্ত ব্যবস্থাও তোমরা পেয়ে যাবে, সবাই খাচ্ছে এখানে, তো তোমাদের কোথাও যেতেও হবে না খাওয়ার জন্য। পার্কিং প্লাস খাওয়ার জায়গা এখানেই। সব রুম ফুল আছে, তো একটা রুম খালি আছে, সেটাই দেখাবে আমাদের গ্রাউন্ড ফ্লোরে। খুব সুন্দর। এটা হচ্ছে এসি রুম, এদিকে সুন্দর বড় জানলা, খোলামেলা আছে রুমটা। সোফা রয়েছে, আয়না দেওয়া রয়েছে, টি টেবিল রয়েছে, টিভি রয়েছে। আর এদিকটা হচ্ছে তোমাদের বাথরুম, বাথরুমটা বাহ বড় বাথরুম, সুন্দর, গিজার রয়েছে, সমস্ত কিছু রয়েছে এখানে, সুন্দর। তো এই রুমটার ভাড়া কত আছে? 800। এই রুমটার ভাড়া 1800। এটা হচ্ছে এসি, তাই তো? আর নন এসি কত থেকে স্টার্টিং? নন এসি হচ্ছে 800 থেকে স্টার্টিং, এটা 800 থেকে 1400। আর যেহেতু কোনো রুম ফাঁকা নেই তাই আমরা দেখাতে পারলাম না, এসি রুমটা ফাঁকা ছিল বলে এটাই দেখালাম। তো এইটার ভাড়া রয়েছে 1800 টাকা। আচ্ছা, আর এই রুমই নন এসি হচ্ছে 1400 টাকা ভাড়া পড়বে। খুব সুন্দর, হ্যাঁ খুবই ভালো রুমটা। এই যে এখানেই তোমরা কল করে এখানেই চলে আসবে, কল করলে বুক হয়ে যাবে, তাই তো? কোন ডেটে আসবে তোমরা বলে দেবে, দাদা বুক করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আর এটা হচ্ছে ডাইনিং রুমটা। এদিকে আসো। লাঞ্চের মেনুগুলোর প্রাইসগুলো হচ্ছে এটা, সবই বলে। হ্যাঁ সবই রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন। লাহা লজ, এই রুমের ভিডিও তোমাদেরকে দেখাবো। এই লজে প্রথমে তো দেখিয়েছিলাম তোমাদেরকে রিল্যাক্স লজের ভিডিওটা। আর এই রুম, এখানে রুম ভাড়া স্টার্টিং হয় 500 থেকে। তো চলো দেখি কিরকম রয়েছে। এই দেখো তোমাদেরকে রুমের ছবিটা দেখাচ্ছি। এটার রুম ভাড়া হচ্ছে 500 টাকা, একদম রামকৃষ্ণ মঠের সামনেই লাহা লজ। আর এই যে হচ্ছে রুম, 500 আছে এখানে। হ্যাঁ ওই সাইডে বাথরুম আছে, যাও বাথরুমটা দেখিয়ে দাও। আপনারা কবে এসছেন? কালকে এসছেন আপনারা? আচ্ছা আচ্ছা, কালকে এসছি, কালকে যাবো। আচ্ছা 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 আচ্ছা, তারপরে হ্যাঁ। তো এই হচ্ছে রুমটা, 500 আছে, 1000 আছে,
নন এসি। আর এসি যেটা সেটা হচ্ছে আপনার 1500 করে, তাই তো? আচ্ছা, এইটা হচ্ছে এইটা হচ্ছে ফোন নাম্বার, লাহা লজের ফোন নাম্বার। ওই যে রামকৃষ্ণ মঠ দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে রামকৃষ্ণ মঠটা দেখা যাচ্ছে একদম কাছেই। তো এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে তোমরা বুক করে নিতে পারো, তাই তো? এই নাম্বারে তো 500 তে দুজন থাকে। 500-তে 3 জন থাকতে পারে, 500-তে 3 জন থাকতে পারে, 1000টায় 5 জন থাকতে পারে, আর 500টায় 3 জন থাকতে পারে, ঠিক আছে? আর অফ সিজনে একটু কম হয়। আচ্ছা, অফ সিজনে কম হয়, আর সিজনে একটু এই রেটটাই থাকে। ঠিক। তো তোমাদেরকে 2 রকমের রুমই দেখালাম, মানে 2 ধরনের রুমই দেখালাম। 500 থেকে স্টার্টিং হয় একদম 1600 টাকা পর্যন্ত। তো তোমাদের অ্যাফোর্ড অনুযায়ী তোমরা কীরকম রুমে থাকবে, কীরকম কী করবে, তোমরা তাহলে কন্ট্যাক্ট করে নিও। ফোন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সেও, ফোন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে থেকে কালেক্ট করে নাম্বারগুলো তোমরা কন্ট্যাক্ট করে নিও। তো এখানে মানে কামারপুকুরে যেটা বিখ্যাত সেটা হচ্ছে সাদা বোঁদে। তো এখন আমরা সাদা বোঁদে কিনবো। কত করে শ? 114 টাকা। ওই দুটো কি একই? আচ্ছা আচ্ছা, এটা তো মিহিদানা। হ্যাঁ হ্যাঁ, সীতাভোগ এই হ্যাঁ ঠিক আছে। তাহলে বলতে নাও। তাহলে বোঁদে নিয়ে নাও। হ্যাঁ, 1 কিলো দিয়ে দিন তাহলে। বলবে? আমি এখন এখানকার বিখ্যাত জিনিস নিচ্ছি, সাদা বোঁদে। আমরা প্রতিবারে আজ 1 কিলো নিচ্ছি। এগেইন টেস্টিং, যেখানেই যাই সেখানে তো টেস্ট করা তো একদম বানতা है। তো হ্যাঁ হ্যাঁ একদম। 10টা। ফোন পে আছে? ফোন পে করবো। আমি একটু খেয়ে দেখি কেমন ভালো হতো। বোধেই খেতে মানে বুঝলাম না, এই বোধে একই। তো আমরা কামারপুকুরে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরলাম, কি কি রয়েছে না রয়েছে। এবার আমরা চলে যাব হচ্ছে জয়রামবাটিতে। তো জয়রামবাটিতে কি কি দেখবো আমরা, ওখানে গিয়ে দেখবো। চলো যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি জয়রামবাটিতে। জয়রামবাটি এটা হচ্ছে মাতৃ মন্দিরের মেন গেট, ঢোকার রাস্তা। আসো, ঢুকবো ভেতরে। আচ্ছা, এটা হচ্ছে দর্শনের টাইমটা। এপ্রিল থেকে সেপ্টেম্বর হচ্ছে সকাল 5:30 থেকে 11:30, আর বিকাল 4টা থেকে 8:30। আর অক্টোবর থেকে মার্চ মাস হচ্ছে সকাল 6টা থেকে 11:30, বিকাল 3:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। এখনই সবে গেটটা খুলেছে। ভেতরে ফটো তোলা নিষিদ্ধ আছে, লেখা আছে, ঠিক আছে? তো আমরা এত অবধি দেখাতে পারবো। ভেতরে যেহেতু ফটো তোলা নিষিদ্ধ আছে, তো ভেতরে কি কি দেখলাম পরে এসে বাইরে এসে বলছি। তো এইখানটা হচ্ছে মায়ের পরে মন্দির করা হয়েছে। মায়ের যে আসল যে বাড়ি ছিল সেটা হচ্ছে ওই দিকটাতে, ওই মাটির বাড়ি। সেখানে হচ্ছে মায়ের হচ্ছে পুরাতন বাড়ি, যেখানে মা থাকতেন, এবং তার মা যে ছিলেন সেও ওখানে থাকতেন। আর রান্নাঘর দেখলাম আমরা, আর হচ্ছে অফিস ঘর। আর এটা হচ্ছে শীতলা মাতার মন্দির। এই অনেকটা ভিড় রয়েছে মন্দিরে। আর এখানে ভেতরে যেহেতু ক্যামেরা করা মানে মোবাইল ব্যবহার নিষিদ্ধ, তাই ভেতরেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। শুধু আমরা দেখে এসেছি, খুব সুন্দর শান্ত পরিবেশ, খুব ভালো লাগবে তোমাদের এখানে আসলে। তো তোমরা অবশ্যই এসো। আর এটা হচ্ছে নতুন মায়ের বাড়ি করা হয়েছে, একদম গেট থেকে ঢুকতে। হ্যাঁ, গেটের ডান দিকে। কামারপুকুরে যেরকম বিখ্যাত হচ্ছে বোঁদে, সেরকম হচ্ছে জয়রামবাটিতে বিখ্যাত হচ্ছে চপ আর মুড়ি। তো এখানে দেখো বিভিন্ন ধরনের চপ পাওয়া যাচ্ছে, হিঞ্চে থেকে শুরু করে, ধনেপাতা থেকে শুরু করে, আলুর চপ থেকে শুরু করে, আর কি আছে, বেগুনিও আছে, তাই তো? বেগুনি, সব রকম ধরনের চপ পাওয়া যাচ্ছে। আর হিমচে কত করে? 10 টাকা। হিমচে ধনেপাতা সব 10 টাকা। ও, আলুর চপ হচ্ছে 6 টাকা করে, বেগুনি হচ্ছে 8 টাকা করে, আর হিমচে আর ধনেপাতা হচ্ছে 10 টাকা করে। তাহলে আমি একটা হিমচের চপ নেব, নতুনত্ব হিমচের চপটা খাইনি কোনোদিন। একটা হিমচের চপ দেবেন তো। এই যে নিয়ে নিয়েছি, একটা হিমচে নিয়েছি, একটা আলুর চপ নিয়েছি। দেখো কত বড় বড় চপ।
তো এটা খেতে খেতে বাড়ি যাব। আর তোমাদেরকে যাওয়ার টাইম টেবিলটা দেখিয়ে দিই। যদি তোমার বাসে বা যদি তোমার এমনি কার করে আসো তো কোনো অসুবিধা নেই। আর যদি তোমরা বাই ট্রেনে যেতে চাও তাহলে হচ্ছে এটা হচ্ছে তোমার ট্রেনের টাইম টেবিল। এটা গোঘাট টু হাওড়া লোকাল আছে। তোমরা যদি তারকেশ্বরে যাও তাহলে 5টা 5-এর একটা ট্রেন আছে। তো 5টা 5-এ তারকেশ্বর নেমে ওখান থেকে আবার তোমাদেরকে ট্রেন চেঞ্জ করে আবার হাওড়ার ওদিকে যেতে হবে। তো তোমাদেরকে কামারপুকুর আর জয়রামবাটিটা পুরোটাই ঘুরিয়ে দর্শন করালাম, মানে দেখালাম। আমরা সুন্দর দর্শন করেছি। আর এখানে আসলে সত্যিই খুব ভালো লাগবে। তো কীরকম লেগেছে তোমাদের অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে এই ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তৈরি থেকো। টিল দেন, টাটা।